মানুষের আস্থাটা আপনারা কিভাবে পেলেন এই সংকটকালীন সময়ে? সেটা হচ্ছে গুড গভর্নেন্স কালচার। অনেক ভালো ভালো ব্যাংকের ভিতরে আমরা দেখেছি যে অভাবনীয় সব করাপশন হয়েছে। কি লেসন নেয়ার আছে ব্যাংকারদের জন্য? সুশাসনের কোনো বিকল্প নেই। 2000+ অপারেটিং প্রফিটের ক্লাবে জয়েন করেছি এই বছর। সিটি ব্যাংক 300 কোটি টাকার মতো খরচ করছে শুধু ইনক্রিমেন্টের জন্য। আমরা এত ভালো করলাম, why should not we share this with our employees? এই বছরে আপনাদের প্ল্যান কি? এই বছরে আমাদের 50টা সাব ব্রাঞ্চ হবে, আমাদের প্রায় মোর দ্যান 1000 এজেন্ট পয়েন্টস হবে। এই বছরের যে স্ট্র্যাটেজি আমরা বলেছি, হ্যাপি এমপ্লয়ি, হ্যাপি কাস্টমার, হ্যাপি শেয়ার হোল্ডার। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আমরা আজকে আছি সিটি ব্যাংকে। আমরা কথা বলবো সিটি ব্যাংকের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স নিয়ে। আপনারা জানেন 2024 সালে ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটি ভয়াবহ ক্রাইসিসের মধ্য দিয়ে গেছে। তার মধ্যে অন্যতম ক্রাইসিস ছিল ডিপোজিট সংকট। ডিপোজিটররা যেমন ডিপোজিট তাদের ফেরত পাচ্ছিলেন না, একই সঙ্গে কিছু ব্যাংক ডিপোজিট পাচ্ছেন না। তো এইরকম একটি ক্রাইসিস, একই সাথে আমাদের হাই ইনফ্লেশন ছিল, ইকোনমিক ক্রাইসিস ছিল। এই সময়ের মধ্যেও আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে কিছু ব্যাংক, যার মধ্যে সিটি ব্যাংক অন্যতম। এই ব্যাংকটি আমরা দেখেছি যখন মানুষের মধ্যে আস্থার সংকট ছিল এই বছরে, ঠিক সেই সময় সিটি ব্যাংক তাদের হিস্ট্রিক হাইস্ট ডিপোজিট গ্রোথ করতে পেরেছে। 2024 সালে তাদের ডিপোজিট গ্রোথ ছিল 31%, যেটা এর আগের বছরে ছিল 18%। তারা এই বছরে 12,500 কোটি টাকার উপরে ডিপোজিট কালেকশন করতে পেরেছে। এই যে এইরকম একটি ক্রাইসিস পিরিয়ডেও এত ভালো পারফরমেন্স এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরও তাদের একটি বেস্ট ইয়ার ছিল, সেটার পেছনের ম্যাজিক কি সেটি নিয়েই আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের সঙ্গে কথা বলবেন সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অরূপ হায়দার। আমরা তার কাছ থেকে জানবো সিটি ব্যাংকের এই পারফরমেন্সের পেছনের ম্যাজিক কি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনি যদি একটু বলেন আমাদের, শুরু যদি করি ডিপোজিট নিয়ে। আপনারা এই বছরে একেবারে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স ছিল, তো এটা মানুষের আস্থাটা আপনারা কিভাবে পেলেন এই সংকটকালীন সময়ে? আমি এই ডিপোজিট পারফরমেন্সটাকে অনেকে এইভাবে ব্যাখ্যা করছেন যে কিছু কিছু ব্যাংক যেহেতু ইমেজ ক্রাইসিসে পড়েছিল ডিউরিং দ্যাট সেম পিরিয়ড, সেটার একটা বেনিফিট সিটি ব্যাংক পেয়েছে। সিটি ব্যাংকের মতো আরও যারা মানুষের কাছে ইমেজ হিসেবে ভালো, সেই বেনিফিট তারা পেয়েছে। সো এখান থেকে আমরা জানলাম যে একটা ব্যাংকের যে বিজনেসটা, সেই বিজনেসটা কিন্তু ইজ কোর ইন ইটস ইজ ট্রাস্ট। পিপুলের ট্রাস্টটাই কিন্তু একটা ব্যাংকের ব্যবসার মূল কাঁচামাল। তো সিটি ব্যাংক সেই ট্রাস্টটা অর্জন করেছে। এই ট্রাস্টটা অর্জন কিন্তু সে 24 সালে করেনি। আপনারা সিটি ব্যাংকের ইতিহাস যদি ভালো করে দেখেন, সিটি ব্যাংক একসময় প্রবলেম ব্যাংক ছিল, সেখান থেকে ট্রান্সফরমেশন হয়েছে, সেখান থেকে একটা লম্বা জার্নি। এই জার্নির মধ্যে কোর যে বিষয়টা সিটি ব্যাংকের ছিল, যেটার কারণে সিটি ব্যাংকের ইমেজটা আপলিফ্ট হয়েছে, সেটা হচ্ছে গুড গভর্নেন্স কালচার। গুড গভর্নেন্স কালচারের কারণে সিটি ব্যাংকের যে ইমেজ জনগণের সামনে দাঁড়িয়েছে, জনগণ মনে করেছে যে এই ব্যাংকটা নিয়ম নীতির মধ্যে চলে। নিয়ম নীতির মধ্যে আপনি চলেন মানেই কিন্তু আপনি একটা মেসেজ দিচ্ছেন একটা কাস্টমারকে যে তোমার টাকাটা সুরক্ষিত। তবে আমাদের এই পারফরমেন্সটাকে শুধুমাত্র আমরা যদি ওই ফেনোমেননটা দিয়ে ব্যাখ্যা করি যে কিছু ব্যাংকের ইমেজ সংকট হয়েছে, সেটার একটা সুবিধা আমরা পেয়েছি, তাহলে আমরা অন্যায় করব অনেকগুলো মানুষের প্রতি। কারণ এটার পিছনে একটা লম্বা সময় ধরে সিটি ব্যাংকের একটা স্ট্র্যাটেজিক ভিশনের ফলাফল কিন্তু এটা। যেটার মধ্যে কি কি আছে? যেটার মধ্যে আছে সিটি ব্যাংক, IFC is the largest shareholder in Citibank. What does it tell? It tells to the entire nation that see, there is someone in our board who will ensure that governance is taken care of. এরপরে সিটি ব্যাংক কি করেছে? সিটি ব্যাংক 2015 সালে Amex ইন্টারন্যাশনালকে অনবোর্ড করেছে। এখনও আমরা সোল অ্যাকুয়ারার অ্যান্ড ইস্যুয়ার and the largest credit card provider in the banking industry in Bangladesh. এটাও কিন্তু জনগণের কাছে একটা মেসেজ যে এই ধরনের একটা কোম্পানিকে অনবোর্ড করে সোল অ্যাকুয়ারার ইস্যুয়ার রাখতে হলে আমাদের কিছু কিন্তু গভর্নেন্স স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, না করলে কিন্তু এটা আমরা পারবো না। 2013-14-15 সালের দিকে সিটি ব্যাংক লঞ্চ করেছে সিটি টাচ, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, দেশের সেরা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং। 7.5 লক্ষ গ্রাহক এখানে ট্রানজ্যাকশন করে। গত বছরে আমরা 1 লক্ষ কোটি টাকার উপরে ট্রানজ্যাকশন হয়েছে সিটি টাচ একটা মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মে। বাংলাদেশের মতো একটা দেশে কিন্তু এটা সহজে ভাবাই যায় না। এখন আজকে আমরা হচ্ছে বলে ভাবছি, বাট এটা কিন্তু একটা অসম্ভব একটা অ্যাচিভমেন্ট ফর দ্য ব্যাংক। এর পাশাপাশি টোটাল দেখেন, আমরা ডিপোজিট কিন্তু 2 ধরনের ডিপোজিট থাকে। এক ধরনের ডিপোজিট থাকে যেগুলো রেট সেন্সিটিভ, ফিক্সড ডিপোজিট।
আরেক ধরনের ডিপোজিট থাকে যেগুলো সার্ভিস সেন্সিটিভ, যেমন আপনার সেভিংস অ্যাকাউন্টে যখন আপনি টাকাটা রাখেন তখন কিন্তু আপনি রেটের কথা ভাবেন না, তখন আপনি ভাবেন কোথায় গিয়ে আপনি সেবাটা ভালো পাবেন। তো সেবার মান উন্নয়নের জন্য সিটি ব্যাংক যে পদক্ষেপগুলো ওভার দ্য পিরিয়ড অফ টাইম নিয়েছে, উই হ্যাভ দ্য লার্জেস্ট কল সেন্টার। ডেলি 16,000 কল আমরা রিসিভ করি। আমাদের গত বছরে সিটি টাচে ট্রানজ্যাকশন ভলিউম 2 কোটি। আমরা প্রতিদিন এভরিডে আমরা 3 লক্ষ কাস্টমারকে বিভিন্ন জায়গায় সার্ভিস দিই, বিভিন্ন পয়েন্টে। কী পয়েন্ট? ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ। আমরা শুধু এটাই দেখি। এর বাইরে কি? এটিএম দেখি। এর বাইরে কি? পজ দেখি। এর বাইরে আর কি আছে? আমাদের কল সেন্টার আছে। আর কি আছে? সিটি টাচ ইন্টারনেট ব্যাংকিং। এই 3 লক্ষের মধ্যে 1 লক্ষ সিটি টাচ ইন্টারনেট ব্যাংকিংয়ে, প্রায় 50,000 পজে, প্রায় 50,000 এটিএমে, 2 লক্ষ কল সেন্টারে 20,000, বাকি থাকে আমাদের লাউঞ্জে থাকে 3-4 হাজার। এই মিলে ব্রাঞ্চে কিন্তু এই 3 লক্ষের মধ্যে অনলি 60 থেকে 65,000 লোক সেবা নেয় ব্রাঞ্চ থেকে। সো বাংলাদেশের মতো একটা দেশে একটা ব্যাংকের টোটাল কাস্টমার সার্ভিসের অনলি 20% হ্যাপেনিং অ্যাট ব্রাঞ্চেস অ্যান্ড সাব ব্রাঞ্চেস, অ্যান্ড দ্য রেস্ট 80% আউটসাইড ব্যাংক also tells you that why this bank creates confidence among the customers. So আমি যদি কথাটাকে সামারি করে বলি, একটা হচ্ছে সুশাসন, গভর্নেন্স, ভালো ভালো স্টেক হোল্ডারের সঙ্গে রিলেশনশিপ, পার্টনারশিপ করা, যেটা সুশাসনকে নিশ্চিত করে। 2 হচ্ছে ইমেজ বিল্ডিং এর জন্য রিলেটেড যে কাজগুলো করা, ব্র্যান্ডিং, সমাজের সঙ্গে থাকা, মানুষের সঙ্গে থাকা, সেগুলো, এবং সেবার মান। এই 3টার মিলিত ফল আসলে আজকে আমাদের এই ডিপোজিট গ্রোথটা 2024-এ, সেটাতে কিছুটা সহযোগিতা করেছে হয়তো, যদি আপনি সংখ্যার সেন্সে বলেন, যে অন্যান্য ব্যাংকগুলো, কিছু ব্যাংকের কিছু এমএস ক্রাইসিস হয়েছিল, সেটার একটা ফলও আমরা পেয়েছি, বাট সেটাই কিন্তু মেজরিটি না। বরং তার চেয়ে আমি এগিয়ে রাখবো যে 3টি ফ্যাক্টর আমি একটু আগে বললাম, সেই 3টি ফ্যাক্টরকে আমাদের এই গ্রোথের পিছনে মূল ফ্যাক্টর হিসেবে। তবে আমরা দেখেছি 2024 সালে বেশিরভাগ ব্যাংক লিকুইডিটি ক্রাইসিসে ছিল, কিন্তু তখন সিটি ব্যাংক আমরা দেখি যে লিকুইডিটিতে ভাসছিল। তো আপনারা আসলে এই লিকুইডিটি ইউজটা কিভাবে করেছেন, বা সেটা আপনার বিজনেসকে কিভাবে ইম্প্যাক্ট করেছে? লিকুইডিটি ক্রাইসিসের শব্দটা ধরেন আমাদের জন্য, সিটি ব্যাংকের জন্য আসলেই আমরা এই শব্দটার সাথে, হ্যাঁ, বাংলাদেশে আমি জানি না বেশিরভাগ ব্যাংক কিনা, হ্যাঁ কয়েকটা ব্যাংক তো ডেফিনেটলি পড়েছে। আমরা যে ডিপোজিটটা পেয়েছি, ডিপোজিটটা পেলে আমরা যে কোনো ব্যাংক কী করবে? ইনভেস্টমেন্ট করবে। ইনভেস্টমেন্টের লোনস অ্যান্ড অ্যাডভান্সে ইনভেস্ট করেছে, ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করেছে, যা যা ইনভেস্টমেন্টের অপরচুনিটি থাকে সেই সব জায়গায় আমরা ইনভেস্ট সঠিকভাবে করতে পেরেছি বলেই আপনি এটাও জানেন যে আমরা 4টা ব্যাংক, 5টা ব্যাংক 2,000 প্লাস অপারেটিং প্রফিটের ক্লাবে জয়েন করেছি এই বছরই। এটা নিয়ে মিডিয়াতে নিউজও হয়েছে। আমাদেরও 2,300 কোটি টাকার অপারেটিং প্রফিট এসছে, যেটা গত বছর 1,350 কোটি টাকা ছিল। সো এই সামগ্রিক, আমি তো শুধু ডিপোজিটটা আনলে হবে না, সেই ডিপোজিটটা যদি আমি প্রপারলি ভালো জায়গায় বিনিয়োগ করতে না পারি, তাহলে তো আমি ইনকাম এনশিওর করতে পারবো না। সো মাশাআল্লাহ আমরা সেই দিকটাতেও ভালো করেছি। তবে এই বছর সিটি ব্যাংক একটি চমকপ্রদ খবর দিয়েছিল যে তারা ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করেছে। যখন সকল ইন্ডাস্ট্রিতে এমপ্লয়ি কাট হচ্ছে, তখন সিটি ব্যাংক এত দারুণ একটি খবর দিল যে তারা 300 কোটি টাকার মতো খরচ করছে শুধু ইনক্রিমেন্টের জন্য। এইটা কিভাবে সম্ভব হলো, বা কেন করলেন আপনারা? সেটা ব্যাংকে কতটা স্ট্রেংথ দিল? এখন দেখেন, আমরা যা কিছু অর্জন করেছি, এই অর্জনের পিছনে যে ফ্যাক্টরগুলো ভূমিকা রেখেছে, সেইগুলোকে যদি আমরা বাস্তবায়নের ক্ষেত্রে, এগুলো তো আমাদের প্ল্যানিং, কিন্তু সেই প্ল্যানিংটা তো বাস্তবায়ন করতে হবে, ফিল্ড লেভেলে বাস্তবায়ন করতে হবে, সত্যিকার গ্রাহক লেভেলে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়নের কাজটা কিন্তু করেছে আমাদের সহকর্মীরা। সো তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়েই কিন্তু সিটি ব্যাংক এরকমের একটা অর্জন করতে সম্ভব হয়েছে। সো ইট ইজ ভেরি ন্যাচারাল। আমাদের যে ভ্যালুস দ্বারা, যে মূল্যবোধ দ্বারা সিটি ব্যাংক পরিচালিত হয়, সেখান থেকে খুবই স্বাভাবিক যে আমরা এত ভালো করলাম, হোয়াই শুড নট উই শেয়ার দিস উইথ আওয়ার এমপ্লয়িজ, টু আপলিফট দেয়ার লাইফস্টাইল, টু আপলিফট তাদের সামাজিক মর্যাদা উন্নয়নের জন্য তো আমাদেরকে ওই দিকটাতেও দেখতে হবে। উই আর ভেরি হ্যাপি, আমরা খুব খুশি আমাদের এমপ্লয়িরা, অ্যান্ড আমি পার্সোনালি খুবই হ্যাপি এই কারণে যে এই যে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি, এই সিদ্ধান্তটা তো আপনি জানেন যে এই ধরনের একটা বড় খরচের সিদ্ধান্ত অবশ্যই আমাদের বোর্ড অফ ডিরেক্টরস থেকে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে আমাদেরকে এটা নিয়ে বোর্ডের সঙ্গে এক কথাতেই রাজি হয়ে গেছে বলা যায় আর কি, যে না ঠিক আছে, ফাইন, ইউ আর ডুইং ওয়েল, ইউর পিপল শুড গেট গুড বেনিফিট আউট অফ দ্যাট। এবং আমরা ইনফ্লেশনের সময় এটাও ফিল করেছি। এবং আমাদের যদি আপনি একটু ভিতরে খোঁজ খবর নিয়ে দেখবেন যে যারা আমাদের এখানে কম বেতনের এমপ্লয়ি ছিল,
তাদের ক্ষেত্রে ইনক্রিমেন্টের হারটা অনেক বেশি দেন যারা ইনফ্যাক্ট আমরা যারা একটা নির্দিষ্ট গ্রেডের উপরে এমপ্লয়ীদের আমরা ইনক্রিমেন্টই করিনি, লাইক মানে ইয়েস আমরা এক্সিকিউটিভ গ্রেডে হয়তো আপনারা কম করেছেন, কিন্তু এক্স্যাক্টলি লো গ্রেডে, বিকজ আমরা মনে করেছি যে ইনফ্লেশনের সময় তাদের পাশে থাকাটা আমাদের বেশি জরুরি। পারফরমেন্স আমরা সবাই করেছি, বাট পারফরমেন্সের পাশাপাশি একই সঙ্গে মেইন কথাটা কি, আমাদের কর্মীদের যদি আমরা আমাদের যে স্ট্র্যাটেজিটা, এই বছরের যে স্ট্র্যাটেজি আমরা বলেছি হ্যাপি এমপ্লয়ি, হ্যাপি কাস্টমার, হ্যাপি শেয়ার হোল্ডার। ওকে, সো ইট স্টার্টস ফ্রম হ্যাপি এমপ্লয়ি। আমার এমপ্লয়ি যদি হ্যাপি থাকে তাহলে হি উইল গিভ এ বেটার সার্ভিস টু এ কাস্টমার। ইফ দ্য কাস্টমার ইজ হ্যাপি, নাথিং টু ওয়ারি অ্যাবাউট ফর দ্য শেয়ার হোল্ডার্স। তো লাস্ট কোশ্চেনে আসছি যে ব্যাংকিং সেক্টর যে ক্রাইসিসের মধ্য দিয়ে গেল, একটি বছর পার করলো, এর মধ্যে হাই এনপিএল, তারপর আস্থার সংকট, অনেক করাপশন রিভিল হয়েছে, আমাদের অনেক লেসন হয়েছে যে অনেক ভালো ভালো ব্যাংকের ভেতরে আমরা দেখেছি যে অভাবনীয় সব করাপশন হয়েছে। তো এই জার্নি থেকে এই একটি বছর দেখে অ্যাজ এ ব্যাংকার আপনার কাছে কি লেসন নেয়ার আছে ব্যাংকারদের জন্য আপনাদের কাছে মনে হয় ফর দ্য ফিউচার? লেসনগুলো অনেকগুলো থাকে যে থেকে শিখতে হয়, বাট আমার ধারণা যে আসলে গভর্নেন্স বা সুশাসন এমন একটা জিনিস, এটা তো থেকে শেখারও কিছু না, এটা তো টাইম টেস্টেড একটা ভ্যালু, যে আপনি যে কোনো প্রতিষ্ঠানকে যদি লম্বা সময়ের জন্য, লং টার্মের জন্য সাস্টেইনেবল করতে চান, তাহলে সুশাসন অপরিহার্য। সুশাসনের কোনো বিকল্প নাই। আপনি অন্য কোনোভাবেই কোনো কিছু দিয়েই কোনো একটা প্রতিষ্ঠানে যদি সুশাসন না থাকে, সেখানে অনেক ভালো ভালো হাই পারফর্মিং এমপ্লয়ি থাকতে পারে, তাদের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকতে পারে, তারা কোনো 1 বছর 2 বছর হয়তো ভালো করতে পারবে, বাট লম্বা সময় ধরে যদি আপনি আপনার পারফরমেন্স, যেমন আমরা এই বছর করেছি, আমরা কিন্তু এই পারফরমেন্সটা ধরে যাতে রাখতে পারি, সেটার জন্য কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। সো আমার কাছে মনে হয় যে এটা জাস্ট আবারও প্রমাণিত হলো যে সুশাসন ইজ সুশাসন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু সুশাসন। তো ডিপোজিটরদের জন্য কি আপনি মানে কি বলবেন, সিটি ব্যাংকে কেন তারা রাখবে এবং ফিউচার প্ল্যান কি আপনার ডিপোজিটরদের? আমরা সিটি ব্যাংকে রাখতে বলবো, সিটি ব্যাংকই তো দেশের একমাত্র ভালো ব্যাংক না, দেশের আরও অনেক ভালো ব্যাংক আছে। ইনফ্যাক্ট যেগুলো ব্যাংক আজকের দিনে কিছুটা ইমেজ ক্রাইসিসে আছে, তারাও আমি মনে করি তারাও আমি সিটি ব্যাংকই তো একটা উদাহরণ, ইন্ডাস্ট্রির কাছে তো সিটি ব্যাংক একটা উদাহরণ, যে ব্যাংকটা 90-এর দশকে একটা প্রায় শেষ হয়ে যাওয়া ব্যাংক ছিল, সেই ব্যাংক ঘুরে দাঁড়িয়ে আজকে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক। সো এই দেশেই তো এই ইতিহাসটা আছে। সো হোয়াই নট, যে ব্যাংকগুলো আজকে স্ট্রাগল করছে তারাও নিশ্চয়ই একদিন এখান থেকে বের হয়ে আসবে। আমি গ্রাহকদেরকে বলবো, গ্রাহকদের পার্সপেক্টিভ থেকে যদি আমি বিষয়টা দেখি, সিটি ব্যাংকের পার্সপেক্টিভ থেকে না দেখে, গ্রাহক যাবে সেখানেই যেখান থেকে সেবা ভালো পাবে। এক্স্যাক্টলি। এখন আর ডিপোজিটের রেট, ইন্টারেস্ট রেট মানুষের কাছে ইন্টারেস্ট রেট অবশ্যই গুরুত্বপূর্ণ বহন করে, কিন্তু দেখেন কোনো একটা প্রতিষ্ঠান যদি অনেক বেশি রেট দেয়, তার কেন মার্কেটে যদি সবাই 8% দেয়, আরেকজন যদি 12% দেয়, আমি তো এটাকে একটু সন্দেহের দৃষ্টিতে দেখব পার্সোনালি গ্রাহক হিসাবে, যে কেন সে 12% দিবে মার্কেট যেখানে 8%। সো ভালো ব্যাংকগুলোর রেটগুলোর মধ্যে দেখবেন তেমন বেশি কম বেশি 50 পয়সা এদিক ওদিক হয়, খুব বেশি ডিফারেন্স করে না। গ্রাহক হিসাবে আসলে সেবার মানটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে আগে। আর যদি আমি অনেক টাকার মালিক হই, একটা বড় ফিক্সড ডিপোজিট করব কোটি টাকার উপরে, তখন হয়তো রেটটা ম্যাটার করে, বাট ছোটোখাটো ডিপোজিটে আমার কাছে মনে হয় যে একটা ভালো ব্যাংকের সঙ্গে রিলেশনশিপ রাখাটাই, যেখানে সেবার মান ভালো, যেখানে আপনি গেলে আপনাকে মর্যাদা করে, আপনাকে আপনার সেবাটা মানসম্পন্ন সেবা দেয়, সেই দিকটাতেই আমার মনে হয় গ্রাহকরা থাকবে। এবং আমরা সিটি ব্যাংকের পক্ষ থেকে কমিট করছি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। বাট এটাও ঠিক, আমরা 3 লক্ষ কাস্টমারকে প্রতিদিন সেবা দিই। নট মেনি ব্যাংক ইন দিস কান্ট্রি আমাদের সমান সাইজের হয়তো ব্যালেন্স শিট সাইজ, কিন্তু প্রতিদিন হয়তো সে 50,000 থেকে 80,000 গ্রাহককে সেবা দেয়। আমরা ম্যাস সেগমেন্টে ব্যাংকিং করি, জনগণের, প্রান্তিক জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমাদের এজেন্ট ব্যাংকিং দিয়ে, আমাদের সাব ব্রাঞ্চেস দিয়ে। আমরা গত 2 বছরে 50টা প্লাস সাব ব্রাঞ্চ করেছি, এই বছর আরো 50টা সাব ব্রাঞ্চ করব। এই বছরে আপনাদের প্ল্যান কি? এই বছরে আমাদের 50টা সাব ব্রাঞ্চ হবে, আমাদের প্রায় মোর দ্যান 1000 এজেন্ট পয়েন্টস হবে, মেবি মোর দ্যান দ্যাট। আপনারা অল্টারনেট ব্যাংকিং চ্যানেলগুলো এক্সপ্যান্ড করতে যাচ্ছেন? অল্টারনেটিভ ব্যাংকিং চ্যানেলগুলো এক্সপ্যান্ড করব, ক্রমাগত এক্সপ্যান্ড করব এগুলো আমরা, কারণ আমরা মনে করি যে আমরা যে ইমেজটা জনগণের কাছে, জনগণের যে আস্থা বা বিশ্বাস আমাদের উপরে আছে, সেই আস্থা এবং বিশ্বাসকে যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে আমরা যদি যে বিজনেস প্ল্যানিং আমরা করেছি, গ্রোথ করার প্ল্যান আমাদের, সেটাতে আমরা সফল হব। ওকে, আপনাকে ধন্যবাদ আমাদেরকে। অনেক ধন্যবাদ আপনাকে।
দর্শক আপনারা দেখলেন যে সিটি ব্যাংক কিভাবে একটি ক্রাইসিস পিরিয়ডেও খুব স্ট্রং পারফরমেন্স ধরে রেখেছে। সেই গল্পটি আজকে আমরা জানলাম যে গভর্নেন্স এবং সার্ভিস কোয়ালিটি কিভাবে ব্যাংকটিকে শীর্ষস্থানীয় জায়গায় নিয়ে এসেছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।